জানো মাসি, আজ আমার রক্তিমবাবু থাকলে ঋষভকে নিয়ে খুব গর্ববোধ করতেন। আমারও খুব গর্ববোধ হচ্ছে। দেখো, ঋষভ না সোহিনীর বন্ধু হয়ে ওর ঠিক ভালোবাসা বিশ্বাস সবটা অর্জন করে ফেলবে। ওর সাথে থাকতে থাকতে কদিনের মধ্যেই সোহিনীর শারীরিক অবস্থা মানসিক অবস্থা সবকিছু উন্নতি পাবে। তুমি দেখো। এ ডালি দেখ, ওয়াকে সুন্দর করে সাজায় দিয়েছি, ভালো লাগছে তো? কি গো, তোমরা তখন থেকে কি গল্প করছো গো? পরে করবে, আমাকে তো বরের কাছে যেতে হবে তো। হ্যাঁ তাই তো, বেচারি কখন থেকে অপেক্ষা করছে। চলো আমরা ওকে ওর বরের কাছে দিয়ে আসি, কেমন? হ্যাঁ, নইলে কিন্তু আবার রেগে যাবে। রেগে যাবো তো? আমার গল্প শুনে দেরি হয়ে যাচ্ছে না, বুঝতে পারছো না? আচ্ছা বাবা, অনেক হয়েছে, আর রাগ করতে হবে না তোমায়, ঠিক আছে? চলো দাঁড়াও, বাবাকে নিয়ে নি। ঠাকুর, আমার মেয়েটা এতদিন অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছে। তুমি দেখো যেন ওর বাকি জীবনটা সুন্দর আর আনন্দময় হয়। এবার বলো তো কেমন লাগছে? দারুণ। দেখো, সোহিনীরও খুব পছন্দ হবে। দেখি দেখি দেখি, এই সবাই সরে যাও, আমাদের নতুন বউ এসে গেছে। ও মা, এত পুতুল আমার জন্য? হ্যাঁ, তোমার তো পুতুল পছন্দ, তাই জন্য সমস্ত পুতুল তোমার জন্য। কি সুন্দর! তুমি না বড় খুব ভালো। বাবা দেখেছো কত পুতুল, কত পুতুল! এই দেখো, এই একটা সব এনেছে আমার বর আমার জন্য। ওমা বৌদি, তোমার চোখে জল। আচ্ছা বৌদি, তুমি কাঁদছো কেন? আচ্ছা আমি কি এমন করেছি? হ্যাঁ, বর হিসেবে বউকে খুশি করতে এইটুকু আমি করতে পারবো না? মিষ্টি, চলো। চল বটে। কি তোমরা কোথায় যাচ্ছ? আরে আমরা সবাই একসাথে গল্প করব তো। সোহিনী, মুরা এখানে থাকতে যাব কেনে? মোদের এখানে কি কাজ? তোর তো ফুল সজ্জা। হ্যাঁ, তুমি মন দিয়ে বরং গল্প শোনাও, আমরা ঘুমোতে যাই। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট বটে। বলছি সোহিনী, এদিকে এসো একটু। বলছি, তোমার বরের সাথে এখনো পাকাপাকি ভাবে বন্ধুত্বটা হয়নি তো? তো করতে হবে নাকি? সোহিনী, তুই আজকে ভালো করে বরের সাথে গল্পটা করে নে, বুঝেছিস? হ্যাঁ, কাল আমরা সবাই মিলে গল্প করব, ঠিক আছে? যা যা যা। সোহিনী দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে, এই নাও। এটা আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। নাও নাও নাও। আর আজকের পর থেকে তোমার যা যা লাগবে তোমার বরকে মানে আমাকে বলবে, আমি এনে দেবো, ঠিক আছে? তুমি খুব ভালো বর, পৃথিবীর বেস্ট বর। কি হলো দিদি? তুমি তো আবার গোহারা হেরে গেলে গো। কিছু বলো, আরে বলো না। না আমি বলছি তোমাকে, শোনো আমি বলছি। আমার কি মনে হয় বলো তো, তোমার উপর ভরসা করে আমি ভুল করেছি। হ্যাঁ ভুল করেছি, না পারছি এদের হাত থেকে বাঁচতে, না পারছি এখান থেকে পালাতে। মনে হচ্ছে না কেউ
কেউ হাত পা বেঁধে জলের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। বাঁচার জন্য এইভাবে ছটফট করো না ঋতুজা। হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। তুমি জানো না যে সবুরে মেওয়া ফলে? আর কত সবুর করবো ম্যাডাম? এবার তো মনে হচ্ছে এই স্টোর রুমেই পচে গেলে মরে যাবো আমরা। সেগুড়ে বালি। বাবা দিদি, তুমি একটা কনফিডেন্স করতে পারছো, আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তুমি দেখতে পাচ্ছ না আমাদের কিভাবে কোণঠাসা করে দিয়েছে এই ঘরের মধ্যে? করুক কোণঠাসা, করুক, তাতে কিচ্ছু যায় আসে না। তারপরও এখান থেকে সবাই মিলে কি করে বেরোতে হয় মালবিকা দেব বর্মন খুব ভালো মতো জানে। সামনেই তো দোল, আর ডালি প্রতিজ্ঞা করেছিল 7 দিনের মধ্যে আমাকে পুলিশি হেফাজতে দেবে, আর সেই দিনটাই হবে এই বাড়ির প্রত্যেকটা লোকের জন্য শেষ দিন। কিন্তু ঢাল তরোয়ালহীন সেপাই হয়ে আপনি আপনি করবেনটা কি? ধামাকা, ধামাকা করবো আর্য। দোলের দিন আমি এক ভয়ঙ্কর ধামাকা করব। এমন ধামাকা করব যাতে সবার প্রাণ একেবারে কেঁপে ওঠে। আমার শুধু দরকার আমার ফোনটা, ব্যাস। তাহলে সবটা মালবিকা দেব বর্মনের একেবারে হাতের মুঠোয়।
কি ব্যাপার হলো? দাদা আর ডালি এখনো ঘরের ভেতরে কি করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ওরা ঘর থেকে না বেরোলে আমি তো ঢুকে ফোনটাও আনতে পারছি না। না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখানে অপেক্ষা করতে হবে। ওরা যেই ঘর থেকে বেরিয়ে যাবে কোনো একটা ছুতোয় ঘরে ঢুকে ফোনটা নিয়ে চলে যেতে হবে। হাতে একদম সময় নেই। করছেটা কি দুজনে ঘরের ভেতরে? না, এখন কিছুতেই ফোনটা নেওয়া যাবে না, বরং পরেই আসতে হবে, ট্রাই করতে হবে পরে। কি ব্যাপার, দুজনে হঠাৎ এরকম অপ্রস্তুত হয়ে পড়লো কেন? স্বামী স্ত্রী হয়ে ওদের মাঝে এত দূরত্ব কিসের? আপনি লালনকে হঠাৎ এরকম টেন্স দেখাচ্ছে কেন? কি হলো? দাদা জড়িয়ে ধরায় ডালি এভাবে রিয়াক্ট করলো কেন? যেন মনে হলো কোনো পরপুরুষ ওর কাছে এসেছে। আর দাদাই বা হঠাৎ করে মুখটা চেপে ধরলো কেন? রক্তিম কি করছেন বলুন তো? ছাড়ুন আমায়, নিচে যেতে হবে তো, ছাড়ুন। আর একটু পরে গেলে হয় না? একটু নিজের বউকে কাছে পেতে পারি না? কেউ দেখে ফেললে কি বলবে বলুন তো? ছাড়ুন না। কেউ দেখবে না, কেউ কিছু বলবে না। এতদিন পর আপনাকে এত কাছে পেয়েছি, আর তো ছাড়বো না। কি যে হচ্ছে এখন তো আবার দেখে মনে হচ্ছে যে এরা দুই শরীর এক প্রাণ। উফ, তবে কি আমি ভুল ভাবলাম? ফোনটাও তো পেলাম না, কি করে যে জোগাড় করবো কি জানি, কিচ্ছু বুঝতে পারছি না। ও চলে গেছে, চলে গেছে। ও বলছিলাম, ও মালবিকা দেববর্মন ওখানে ছিল, তাই মু বাধ্য হয়ে, বুঝেছিস তো? এই জড়িবুটি ম্যাডাম, রাগ করিসনি তো? মুকে ক্ষমা করে দে, মোর কিছু করার ছিল না। ও বুঝতে পেরেছি দিদিভাই, চোখে ধুলো দেওয়ার জন্য তুমি এসব করেছো। চিন্তা নেই, আমি কিছু মনে করিনি।
এ কাকি, এ তুই কি করছিস? তুই কিছু না বলে কয়ে এমনি ব্যাগ গুছিয়ে চলে যাবি? এটা কখনো হতে পারে না। এই মিষ্টি মিষ্টি একটা কাম কর, তুই এই ব্যাগ ভিতরে গিয়ে রেখে রেখে বলছি। কাকি কোথাও যাবে না। কাকি কি বলছো? এটা হয় না বাবা, এটা হয় না। ও মাসি, বলছি তুমি হুট করে যাওয়ার জন্য এরকম ব্যস্ত হয়ে যাচ্ছ। আচ্ছা তোমার কি কোনো অসুবিধা হচ্ছে বলো তুমি? অসুবিধা নয় ডালি, দেখো মেয়ের শ্বশুর বাড়ি এখন এটা, এখানে আর কতদিন এভাবে বসে থাকবো বলো তো? আর তাছাড়া গ্রামে দিদি পুরো গ্রামের দায়িত্ব, বাড়ির দায়িত্ব একা সামলাচ্ছে, বেচারি পেরে উঠছে না। এই দেখো না, সোহিনীর বিয়েতেই তো আসতে পারলো না। এবার তো আমার যেতে হয় না, যাওয়াটা তো উচিত বলো? অন্তত দোলটা কাটিয়ে গেলে হতো না? না রে মা, দোলে তো গ্রামে এত বড় করে পুজো হয়, ওই পুজোর দায়িত্ব দিদি কখনো একা সামলাতে পারে? অসুস্থ হয়ে পড়বে মানুষটা, আমাকে তো সেই যেতেই হবে। তাই না, তবে গেলে তুমি বাসে করে যাবে না, আমাদের গাড়ি করে যাবে। না না, তার কোনো দরকার নেই ঋষভ। দেখো, আমার মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে কি আমার এতদিনের স্বভাব পাল্টে যাবে? আরে আমি তো বাসে চড়েই অভ্যস্ত, আমি ঠিক যেতে পারবো বাসে। না না, কিন্তু আমি বলছি। আর কোনো কিন্তু নয়, শোনো, আমার মেয়েটা যদি ভালো থাকে তোমার কাছে তাহলে আমি খুশি হব। আমার সোহিনী মা ভালো থাকলে আমি তো মরেও শান্তি পাবো গো। কি হলো? তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। এরকম বললে হয়? হ্যাঁ, বিয়ের পর সব মেয়েরাই তো শ্বশুর বাড়িতে থাকে, তুমি দেখেছো না ছোট থেকে? আচ্ছা শোনো, একটা কথা শোনো, দেখি দেখি চোখ মোছো, দেখি চোখটা মোছো। শোনো, এখানে সবার সাথে মানিয়ে গুছিয়ে লক্ষ্মী হয়ে থাকবে, কাউকে বিরক্ত করবে না, কথা দাও আমাকে। সোহিনী, তোর মাকে প্রণাম করো। থাক থাক, ভালো মেয়ে হয়ে থাকবে। এই বাবা, থাক থাক থাক, ভালো থেকো বাবা। আপনি একদম চিন্তা করবেন না, আমি থাকতে, ইনফ্যাক্ট আমরা থাকতে ওর এখানে কোনো অসুবিধা হবে না। সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, আমার পুরোটাই ভরসা রয়েছে তোমাদের উপর। আসি ডালি, এলাম বাবা, এলাম। কি হলো, তোমার চোখে জল কেন? গায়ের কথাটা খুব মনে পড়ছে রে। মোদের গায়ে কত বড় করে দোল উৎসবটা পালন করা হয় জানিস? অনেক বড় করে। ঠিক বলেছে মিষ্টি, তুই তো জানিস না মোদের গায়ে যে দোল খেলা হয় পুরো গাঁ একদম রঙে রঙে রাঙিয়ে যায়। তুই কি বুঝবি? তুমি জানো আমাদের না এই বাড়িতে খুব বড় করে দোল উৎসব হতো, আচ্ছা, পার্টি হতো এবং আমরা সবাই মিলে না খুব আনন্দ করতাম। তো এখন তো রিকু নেই, তাই আর আনন্দটাও নেই। রক্তিমবাবু চলে যাওয়ার পর এই দেববর্মন পরিবারের সব রং হারিয়ে গেছে। দোলের দিন লালন কারো চোখের জল দেখবে না, কোনোভাবে না। একটা বুদ্ধি এসেছে আমার এই মগজে। এই শোন 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 শোন, মোর কথা শোন, এখানে আয় মিষ্টি। না না, কিন্তু বৌদি এটা করতে দেবে না। করতে দেবে না মানেটা কি? একবার দোল খেলা শুরু হয়ে গেলে ও আর কিছু বলবে ক্লাই। খালি মাথায় রাখতে হবে কালকে পর্যন্ত ও যাতে জানতে না পারে, ব্যাস। কে বল, রাজি কি না রাজি? হাত মেলা। রাজি। রাজি লালন তোর জীবনের সব রং ফিরিয়ে আনবে চড়িবুটি ম্যাডাম। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? এমনি। কেন দাঁড়িয়েছি? এমনি এমনি, হ্যাঁ, কোনো কারণ নেই, আমরা এমনি এমনি দাঁড়িয়েছি। একে
একেবারেই কোনো কারণ নেই, আর আমরা কিছু করবো না। আমরা একদম কিচ্ছু করবো না, রং তো খেলবো। বুঝলাম। বাবা রে বাবা, চল চল চল, আরে তাড়াতাড়ি কর, জড়িবুটি ম্যাডাম এসে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানতাম এরকম কিছু একটা হচ্ছে। কি এটা? তোমরা যদি কিছু নাই করে থাকো তাহলে এটা এখানে কি করছে? না মানে আমরা প্লিজ আর একটা কথা বলবে না। আরে মিষ্টি রানা জানো, তোমরা তো খুব ভালো করে জানো রক্তিমবাবু চলে যাওয়ার পর এই বাড়িতে দোল সেলিব্রেট হবে, হই হই করে সেটা হবে, আমি কিছুতেই মানতে পারবো না। তাও কেন এইসব আয়োজন করেছো আমি বুঝতে পারছি না। বৌদি আমরা একটু আনন্দ করতে চেয়েছি। আনন্দের দিন তো ফুরিয়ে গেছে ঋষভ, আর কতবার বোঝাবো? এখন আমাদের অনেক বড় দায়িত্ব, সেটা পালন করতে হবে। আমি লাস্ট টাইম সবাইকে বলছি, যার যার দোল সেলিব্রেট করার হবে এই বাড়ির বাইরে গিয়ে করবে, এখানে কিচ্ছু হবে না।